চলুন সরাসরি আজকের এই গভীর বিশ্লেষণে ঢুকে পড়া যাক। 2026 সালে দাঁড়িয়ে অর্থনীতি আর টেকনোলজিতে বিশেষ করে আইটি সেক্টরে একটা ম্যাসিভ শিফট আসতে চলেছে। নতুন টেক পার্ক, স্টার্টআপ থেকে শুরু করে গ্লোবাল ইনভেস্টমেন্ট, এই পুরো নতুন ডিজিটাল ইকোনমির আসল মেরুদণ্ড হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আজকের এই এক্সপ্লেনারে আমরা এই বিপ্লবের একেবারে গভীরে যাব আর বোঝার চেষ্টা করব এর পেছনের আসল বিজ্ঞানটা আসলে কী। আজকের এই আলোচনার মূল বিষয়গুলো হলো 1. এআই বুম এবং তোতা পাখি, 2. প্রথাগত কোড বনাম নিউরাল নেটওয়ার্ক, 3. ট্রান্সফর্মার্স এবং ভেক্টর স্পেস, 4. এলএলএম ও কৃত্রিম চেতনা, এবং 5. ইমার্জেন্ট এলুশনের উন্মোচন। পর্ব 1, এআই বুম এবং তোতা পাখি। শুরুতেই আধুনিক এআই ডেভেলপমেন্টকে ঘিরে যে সবচেয়ে বড় রহস্যটা রয়েছে সেটা একটু পরিষ্কার করা যাক। এই স্টোক্যাস্টিক প্যারট বা গাণিতিক তোতাপাখির বিষয়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। মানে আধুনিক এআই নিয়ে তো চারপাশে ব্যাপক উন্মাদনা, তাই না? কিন্তু শুনলে অবাক লাগতে পারে, অনেক বড় বড় গবেষক এই মডেলগুলোকে স্রেফ গাণিতিক তোতাপাখি ছাড়া আর কিছুই মনে করেন না। কারণটা হলো তাদের মতে এই মডেলগুলো আসলে কিচ্ছু বোঝে না। এগুলো স্রেফ পাহাড় প্রমাণ ডেটা থেকে ক্যালকুলেট করে অন্ধের মতো ঠিক পরের শব্দটা কী হবে তা আন্দাজ করে উগড়ে দেয়। তো মূল প্রশ্নটা হলো, এআই কি সত্যি আমাদের চেয়ে বুদ্ধিমান হচ্ছে, নাকি পুরো ব্যাপারটাই স্রেফ একটা ম্যাথমেটিক্যাল ইলিউশন? পর্ব 2, প্রথাগত কোড বনাম নিউরাল নেটওয়ার্ক। এই প্রশ্নের উত্তর পেতে হলে মেশিনকে শেখানোর পুরনো পদ্ধতি আর আজকের পদ্ধতির তফাৎটা একটু বুঝতে হবে। আগেকার ট্রেডিশনাল প্রোগ্রামিং ছিল প্রচণ্ড রিজিড, মানে একেবারে আড়ষ্ট আর ধীর। একটা মেশিনকে খুব সাধারণ কিছু শেখাতে গেলেও হাজার হাজার লাইনের ইফ এলস লজিক লিখতে হতো, একেবারে ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার। কিন্তু অন্যদিকে আধুনিক আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কাজ করার ধরন পুরোপুরি আলাদা। এরা ব্যাক প্রপোগেশন ব্যবহার করে খুব সাবলীলভাবে নিজেদের ভুল শুধরে নিয়ে শিখতে পারে। আর হ্যাঁ, একটা মজার ফ্যাক্ট বলি, মানুষের মস্তিষ্কের কাজ করার ধরন কিন্তু এর চেয়েও আলাদা। আমাদের ব্রেনের সিন্যাপটিক ওয়েটগুলো একটা লজ নর্মাল ডিস্ট্রিবিউশন মেনে চলে। তো পুরনো এআইয়ের ওই আড়ষ্টতা ভাঙতেই মূলত এমন এক নতুন আর্কিটেকচার তৈরি হলো যা পুরো গেমটাই বদলে দেয়। পর্ব 3, ট্রান্সফর্মার্স এবং ভেক্টর স্পেস। এই ট্রান্সফর্মার আর্কিটেকচারই কিন্তু মেশিনকে প্রথমবারের মতো কনটেক্সট বা প্রসঙ্গের মানে বুঝতে শিখিয়েছে। আজকের দিনে আমরা যত অ্যাডভান্সড মডেল দেখছি তার সবটাই দাঁড়িয়ে আছে এর ওপর। আর এর একেবারে প্রথম স্টেপটাই হলো এমবেডিংস। সো এমবেডিংস জিনিসটা কি? এটা হলো শব্দগুলোকে একটা হাই ডাইমেনশনাল ভেক্টর স্পেস বা বহুমাত্রিক গাণিতিক সমতলে রূপান্তর করার একটা দারুণ প্রক্রিয়া। এই স্পেসের সবচেয়ে বড় ম্যাজিক হলো যেসব শব্দের অর্থ কাছাকাছি, গাণিতিকভাবে তারা একে অপরের একদম পাশেই অবস্থান করে। ব্যাপারটা একটু খটমট লাগছে? আচ্ছা, আমাদের পরিচিত কলেজ স্ট্রিটের উদাহরণটা দিয়ে ভাবা যাক। ধরা যাক কলেজ স্ট্রিটে বই কিনতে যাওয়া হয়েছে। সেখানে দেখা যাবে একপাশে সব সায়েন্স ফিকশনের বই সুন্দর করে গোছানো, আবার অন্য একটা গলিতে হয়তো শুধু ইতিহাসের বই। এমবেডিংস ঠিক এই কাজটাই করে। এই বিশাল গাণিতিক স্পেসে কফি আর টি শব্দ দুটো একেবারে গায়ে গায়ে বসে থাকবে, কারণ এদের কনটেক্সট বা প্রসঙ্গ একই। কিন্তু কফি থেকে ওয়াইন শব্দটা ম্যাপ করা হবে বেশ অনেকটা দূরে। ঠিক এইভাবেই এআই শব্দের অর্থ আর তাদের ভেতরের সম্পর্কটা ধরে ফেলে। আচ্ছা, এবার আসা যাক মাল্টি হেড সেলফ অ্যাটেনশন মেকানিজমের কথায়। শিলিগুড়ির মোমো খোঁজার একটা খুব ইন্টারেস্টিং অ্যানালজি দিয়ে বিষয়টা ক্লিয়ার করা যাক। ধরা যাক ইন্টারনেটে সার্চ করা হচ্ছে বেস্ট মোমো ইন শিলিগুড়ি। এই যে সার্চ টার্মটা, এটাই হলো মূল কোয়েরি বা কিউ। এরপর সার্চ রেজাল্টে যে বিভিন্ন ওয়েব পেজগুলোর টাইটেল আসে সেগুলো হলো কি বা কে। আর ফাইনালি কোনো একটা লিঙ্কে ক্লিক করার পর ভেতরে যে আসল কন্টেন্টটা পাওয়া যায় সেটাই হলো ভ্যালিউ বা ভি। ঠিক এভাবেই ট্রান্সফর্মার মডেলগুলো বিশাল ডেটা পাহাড় থেকে কানেকশন তৈরি করে বড় বড় কনটেক্সট নিমিষের মধ্যে বুঝে ফেলে। পর্ব 4, এলআরএম এবং কৃত্রিম চেতনা। এখন কথা হলো, শুধু কনটেক্সট বুঝলে তো আর চলবে না। এআইকে সাধারণ প্রেডিকশনের গণ্ডি পেরিয়ে যুক্তির জগতেও ঢুকতে হবে। আর এখানেই শুরু হচ্ছে এআই বিপ্লবের পরবর্তী ধাপ। লার্জ রিজনিং মডেল বা এলআরএমস ঠিক এই কাজটাই করে। আধুনিক মডেলগুলো এখন আর শুধু তোতা পাখির মতো সাথে সাথে উত্তর উগড়ে দেয় না। এরা রিনফোর্সমেন্ট লার্নিং কাজে লাগিয়ে একেবারে মানুষের মতো একটা চেইন অফ থট বা চিন্তার ধারা তৈরি করে। এরা উত্তর দেওয়ার আগে আক্ষরিক অর্থেই কিছুক্ষণ থমকে দাঁড়ায়, পুরো বিষয়টাকে লজিক্যালি ধাপে ধাপে সাজায় এবং তারপর একটা পারফেক্ট যুক্তিসঙ্গত উত্তর দেয়।
কিন্তু এত চমৎকার বুদ্ধিমত্তার পরেও একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যায়, এরা কি আসলেই চিন্তা করতে পারে? এদের কি সত্যি কোনো চেতনা আছে? এখানেই কম্পিউটার সায়েন্সের সাথে এক অদ্ভুত মিল পাওয়া যায় আমাদের প্রাচীন ভারতীয় সাংখ্য দর্শনের। এই দর্শন অনুযায়ী প্রকৃতি বা ম্যাটার হলো চেতনাহীন। একটা মেশিনের বুদ্ধিমত্তা বা প্রকৃতি যতই অ্যাডভান্সড হোক না কেন, যতক্ষণ না তার সাথে পুরুষ বা কনশিয়াস উইটনেস যুক্ত হচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো আসল চেতনার জন্ম হয় না। তার মানে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা এবং কনশিয়াসনেস বা চেতনা, এই দুটো একেবারেই আলাদা দুটো ব্যাপার। পর্ব 5, ইমার্জেন্ট ইলিউশনের উন্মোচন। দার্শনিক জায়গা থেকে বেরিয়ে এসে এবার একটা রূঢ় বাস্তব দেখা যাক, যা এআই এর আকার বৃদ্ধি বা কন্টিনিউয়াস স্কেলিং নিয়ে প্রচলিত ধারণাকে একেবারে পাল্টে দেবে। আমরা অনেকেই ভাবি এআই মডেলগুলো সাইজে বড় হলেই বুঝি হঠাৎ করে ম্যাজিকের মতো নতুন সব ক্ষমতা পেয়ে যায়, যাকে ইমার্জেন্ট অ্যাবিলিটি বলা হয়। কিন্তু না, রিসার্চ বলছে এটা পুরোপুরি একটা বিভ্রম। আসলে যখন শুধু সঠিক না ভুল এই বাইনারি অ্যাকুরেসি দিয়ে এআইকে মাপা হয়, তখন মনে হয় সে হঠাৎ করে অবিশ্বাস্য স্মার্ট হয়ে গেছে। কিন্তু পরিমাপের পদ্ধতিটা একটু বদলে যদি টোকেন অ্যাডিট ডিস্টেন্স ব্যবহার করা হয়, তখন স্পষ্ট দেখা যায় এআই এর পারফরমেন্স মোটেও রাতারাতি ম্যাজিকের মতো বাড়েনি, বরং এটা খুব মসৃণ এবং রৈখিকভাবে উন্নতি করেছে। মানে এআই হঠাৎ করে জাদুকর হয়নি, এটা স্রেফ নিরবিচ্ছিন্ন গাণিতিক স্কেলিংয়েরই একটা বাস্তব রূপ। আর এটাই আমাদের আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমরা কি শুধু না বুঝে এই বিভ্রম বা ইলিউশনকে ভয় পেয়ে যাব, নাকি সেই আসল গণিতটাকে আয়ত্ত করব যা আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করবে? 2026 সালের এই বিশাল আইটি শিফটে সার্ভাইভ করতে হলে টেকনোলজিকে ভয় না পেয়ে এর ভেতরের সায়েন্সটাকে বুঝতে হবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এই কন্টিনিউয়াস স্কেলিংয়ের ধারণাগুলো, এগুলোই হলো ফিউচার। তো আমরা কি জাদুকে ভয় পাবো নাকি লজিককে বুঝতে শিখব? ভাবার বিষয়টা আমাদের সবার জন্যই রইল।